আমার তো ভয় হচ্ছে যে শনিবার দিন পুরো বাংলাদেশ অচল হয়ে যায় কিনা। ঢাকা শহরে তো জামাতের ডাকে যদি 50 লাখ চলে আসে, এ মানুষের তো বিশাল একটা অবস্থা হয়ে যাবে আর কি অবস্থা। তো এটা জনাব তারেক রহমান সাহেব হয়তো এই ভয়েই এখন পর্যন্ত রাতে 11টা-12টা পর্যন্ত সে ক্যাবিনেট মিটিং চালাচ্ছে যে কী করে জামাতের এই আন্দোলন আমরা মোকাবেলা করব। বিএনপি একটা মধ্যবর্তী নির্বাচন দিতে বাধ্য হবে, তাড়াতাড়ি তারেক রহমান সাহেব ফেল করবে, আমিরে জামাত আমিরুল মুমিনিন হবেন, আমিরে জামাত আমিরে মুসলিমিন হবেন। হ্যাঁ, এটা তো তাদের একটা আকাঙ্ক্ষা থাকবে, এটা তো খারাপ কিছু না। গণভোট সহ অন্তর্বর্তী সরকারের জারি করা 16টি অধ্যাদেশ বাতিলের সুপারিশ, এর মধ্যে আছে গণভোট, গুম প্রতিরোধক অধ্যাদেশ। এই নিয়ে আজকে সংসদেও বিতর্ক হয়েছে এবং সব মিলিয়ে সংবিধান সংস্কার পরিষদ এবং গণভোট বিতর্ক আসলে কোন দিকে যাচ্ছে, কত দূর যাবে? না, বিএনপি যে এরকম কাজ করবে আমরা তো সেই ওই আমল থেকে বলে আসছিলাম। বিকজ সেই আলী রিয়াজ কমিশনের মাধ্যমে যে একটা কৃত্রিম বলয় তৈরি করে ওই সময় বিএনপির উপর শারীরিক এবং মানসিক যে নির্যাতন করা হয়েছে এবং তাদেরকে যে কাজগুলো করতে বাধ্য করা হয়েছে, নোট অফ ডিসেন্ট দিতে বাধ্য করা হয়েছে, অনুষ্ঠানে যেতে বাধ্য করা হয়েছে, তো আলটিমেটলি এই বিষয়গুলো ঘটবে। এখন যেটা ঘটবে এটা আমরা অনেক আগেই অর্থাৎ ইউনূস জামানাতে বলেছিলাম যে বিএনপি ক্ষমতায় আসলে এটা টোটাল ক্ষমতাটা তারা পার্লামেন্টে নিয়ে যাবে। 2 নম্বর হলো যে এখানে গণভোটের যে বিধান যেভাবে করা হয়েছে এটা আসলে কোনোভাবেই, মানে যদি এটা বৈপ্লবিক সরকার হতো, পুরো পার্লামেন্টের মানে পার্লামেন্ট না হতো, কেবলমাত্র একটা কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি হতো, তাহলে হয়তো এটা সম্ভব ছিল। কিন্তু তা না করে এখন দেখা গেল ফুল একটা পার্লামেন্ট করে সেই পার্লামেন্টকে আবার 6 মাস কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি রূপে থাকবে। তারা সেই আগের সেই চুক্তি মোতাবেক জুলাই সনদ পাস করবে, কনস্টিটিউশনাল সেই অ্যামেন্ডমেন্টগুলো করবে, নতুন রিরাইট করবে, তারপরে 6 মাস পরে তারা অ্যাজ এ রেগুলার পার্লামেন্ট হিসেবে কাজ করবে। তো এটা হয় কি সংসদীয় রাজনীতির ইতিহাসে, তারপরে পলিটিক্যাল হিস্ট্রিতে এরকম নজির আমার ক্ষুদ্র বুদ্ধিতে আমি নিকটতম পৃথিবীতে দেখিনি, কোথাও এরকম সংসদে চালু হয়েছে। ফলে এখন যা হবার তাই হচ্ছে, মানে বিএনপি এখন যা কিছু করছে এর বাইরে আসলে বিএনপির কোনো অপশন নেই, তাকে এটা করতে হবে। আর বিরোধী দল যে যারা আছে তারা তো মূলত গত 17 মাস ধরে তাদের একটা বিরাট প্রভাব ছিল সরকারের উপরে, ইউনূস সরকারের উপরে। মানে এটা মনে হতো যে জামাত এবং এনসিপি তাদের একটা প্রক্সি সংগঠন হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের যে রাজত্ব বা তার যে শাসনকাল। তাই 17 মাসে বসে তারা যে কাজগুলো করছে সেই কাজগুলো তারা তাদের মতো করে তৈরি করে ফেলেছে। এখন ক্ষমতার স্টিয়ারিংটা জনাব তারেক রহমান সাহেবের হাতে, তিনি তো তার সুবিধা মতোই সবকিছু করবেন। এখন তো 11 দল আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছে। আন্দোলন তো তারা করবে। আমার তো ভয় হচ্ছে যে শনিবার দিন পুরো বাংলাদেশ অচল হয়ে যায় কিনা। ঢাকা শহরে তো জামাতের ডাকে যদি 50 লাখ চলে আসে, এ মানুষের তো বিশাল একটা অবস্থা হয়ে যাবে আর কি অবস্থা। তো এটা জনাব তারেক রহমান সাহেব হয়তো এই ভয়েই এখন পর্যন্ত রাতে 11টা-12টা পর্যন্ত সে ক্যাবিনেট মিটিং চালাচ্ছে যে কী করে জামাতের এই আন্দোলন আমরা মোকাবেলা করব। তো এটা এসে কি রাজনীতি, তো এখানে উনি ক্ষমতা আসছেন, ক্ষমতার চেয়ারটা এত সেন্সিটিভ, এখানে তিনি জামাতকে কোনো ফ্যাসিলিটিস, এবি পার্টিকে কোনো ফ্যাসিলিটিস দেওয়ার জন্য তিনি সেখানে বসেননি। তো তাকে বাধ্য করতে হবে, রাজপথে বাধ্য করতে পারে। সেটার জন্য জামাতের আমির বা অন্যান্য যারা আছেন তারা রাজপথে চেষ্টা করবেন। আবার একই সঙ্গে কিন্তু পার্লামেন্টে যেমন দেখলাম একটা দৃশ্য দেখে আমার খুব চোখ জুড়িয়ে গেছে, এটা কখনো হয়নি। দেখলাম যে আমিরে জামাত তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, তাকে সম্মানের সহকারে ডেকে আনা হয়েছে। এটা আমাদের দেশের বিরল একটা ঘটনা। এবং দুজন বসে আছেন, তাদের যে আই কন্ট্যাক্ট, বডি কন্ট্যাক্ট, এটা দেখে মনে হয়েছে তাদের মধ্যে একটা মোটামুটি সৌহার্দ্যপূর্ণ ব্যক্তিগত সম্পর্ক এখনও আছে। আপনি তো এখানে রওশন এরশাদকে আর আগে সেই শেখ হাসিনাকে বসাই দিতেন, দেখতেন যে একজন দক্ষিণ দিকে তাকিয়েছে আর একজন উত্তর দিকে তাকিয়েছে, কিন্তু ওখানে দৃশ্যটা এরকম মনে হতো না। ফলে সবাই যার যার জায়গা থেকে এখনও পর্যন্ত যে কাজগুলো করছে পলিটিক্যালি, আমার কাছে মনে হচ্ছে না যে শালীনতার সীমা অতিক্রম করেছে, বা আমার কাছে মনে হচ্ছে না যে কেউ তার যে যাকে বলা হাওতা আছে বা আওতা আছে, যে সার্কেল আছে, সেই সার্কেলের বাইরে সীমা অতিক্রম কেউ এখন পর্যন্ত করে নাই। এটা রাজনীতির একটা নর্মাল গেম, এই গেমটা চলছে এবং এটা না থাকলে আসলে রাজনীতি থাকে না।
আপনি যদি বিরোধী দলের কথা মতো যদি সরকার চলে তাহলে সরকার থাকার দরকার নেই। আবার যদি সরকারের কথা মতো সবাই যদি বিরোধী দল সবসময় ইয়েস হুজুর করে, তাহলে তো সেই এরশাদের জামানাতে গৃহপালিত বিরোধী দল ছিল, সেটাই তো। জামাত তো আসলে গৃহপালিত বিরোধী দল হতে চায় না, তাদের মধ্যে অনেক বিপ্লবী আছে, তাদের মধ্যে অনেক অনেক সেই বিশ্ববিখ্যাত লোকজন আছে। তো যারা মনে করে বাংলাদেশে একটা এমিরেটস গঠন করতে চায়, যারা একটা ইসলামী রেভলিউশন করতে চায়, যারা বাংলাদেশকে আফগানিস্তানের সাথে একটা উন্নততর ইসলামিক রাষ্ট্র করতে চায়, তারা তুরস্ককে অতিক্রম করে এরদোয়ানের সাথে বড় কিছু একটা বাংলাদেশে দেখাতে চায়। তো এই যে তাদের যেটা ভিশন এবং মিশন আছে, সেই ভিশন এবং মিশন দিয়ে তারা যে কোনোভাবে বিএনপিকে ফাঁদে ফেলবে, কৌশল করবে। বিএনপি একটা মধ্যবর্তী নির্বাচন দিতে বাধ্য হবে, তাড়াতাড়ি তারেক রহমান ফেল করবে, আমিরে জামাত আমিরুল মুমিনিন হবেন, আমিরে জামাত আমিরে মুসলিমিন হবেন। হ্যাঁ, এটা তো তাদের একটা আকাঙ্ক্ষা থাকবে, এটা তো খারাপ কিছু না। তো এটা চলছে। আমাদের যেমন সমস্যাও আছে, রাজনীতির মাঠ আছে, আমরা এত কিছুর মধ্যে আবার পেট্রোল পাম্পের ওই যে সমস্যা, যেমন একটা লোক সে গিয়ে খুব বিরক্ত, পেট্রোল পাচ্ছে না, কিন্তু বাইতুল মোকাররমে যদি আবার দেখা গেল জামাতের লোক একবার বিএনপিকে আচ্ছা মতো দুটো গালি দিছে, নাসিরুদ্দিন পাটোয়ারি একটা কথা বলছে, এটা নিয়ে কিন্তু মানুষ খুশি হবে যে না, বাপের বেটার মতো একটা কথা বলেছে। তো এটাই রাজনীতি, এটাই বাংলাদেশ, আমরা এটা অভ্যস্ত আর কি।